নমস্কার, আপনারা দেখছেন এগিয়ে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্মের সরাসরি সম্প্রচার। আজ সকাল থেকেই কার্যত আমরা শুরু করেছি অপারেশন মিলন সর্দার, অর্থাৎ কোথায় কোথায় তিনি কি কি করেছেন, যখন 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তখন তার কি কি কীর্তি ছিল, এটাই এখন আপাতত আমরা তুলছি। এরপর আমরা 2 নম্বর ওয়ার্ডে যাব। আর এখন 33 নম্বর ওয়ার্ডে যে বাড়িটার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, এটাও মিলন সর্দারেরই বাড়ি, এবং এই বাড়ি কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বাড়ি সেই বাড়ি। আমার সহকর্মী অঙ্কিত মুখার্জিকে দেখাতে বলবো যে এই বাড়ির ভেতর পড়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের বহু পোস্টার, ব্যানার, এবং একটু ভেতরের দিকে তাকালেই দেখতে পাবেন যে পৌরসভার থেকে যে সমস্ত বালতি কার্যত মানুষের বাড়িতে বাড়িতে দেওয়া হয় ময়লা ফেলার জন্য, সেই বাড়ির মধ্যেই রয়েছে সেই বালতির গোডাউন। নীল সবুজ প্রচুর বালতি রয়েছে, তৃণমূল কংগ্রেসের পতাকা রয়েছে, তৃণমূল কংগ্রেসের প্ল্যাকার্ড রয়েছে, এবং এছাড়াও নীল রঙের প্লাস্টিক ভর্তি বহু জিনিসপত্র এখানে রয়েছে। এই বাড়ি তালা বন্ধ, এবং এই বাড়িটি যে পজিশনে রয়েছে সেই পজিশনটাও কিন্তু বেশ অস্বস্তিকর। কারণ এই যে বাড়ির এই পাশে কোন রকম কোনো ছাড় নেই, যেটা পৌরসভার আইন অনুযায়ী যে ছাড় দেওয়ার কথা সেই কোন রকম ছাড় না আছে এই বাড়ির ডান পাশে, না আছে এই বাড়ির বাঁ পাশে। বাড়িটা তো দেখালাম। এই বাড়ির আসল গল্প কিছুক্ষণ আগেই যখন আমি লাইভে ছিলাম তখন একজন ভদ্রমহিলা বলছিলেন যে এই বাড়িটি তার ননদদের থেকে জোর করে হাতিয়ে নিয়েছে মিলন সর্দার। এবং এই মুহূর্তে এখানে আমি একটু তাদের পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দিদি, আপনি একটু আগেই বলছিলেন এই বাড়ি আপনার ননদের, এবং ননদের না, আমার শ্বশুরেরই ছিল জমিটা। আমার ননদদের মানে ও যুক্তি দিয়ে জমিটা ভাগ করিয়ে ও আমার ঘরদোর ভাঙিয়ে জমিটা চুরি করে ওদের থেকে নিয়ে এনেছে। এই বাড়ি যখন এলাকার লোকজন বলছিলেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার এই যে বাড়ি, সেই আবাস যোজনার এই বাড়িতে টাকা পয়সা সব আগেই দিয়ে দেওয়া হয়েছে, সার্টিফিকেট যাতে আনতে যেতে না হয়, সবকিছু আপনারা জানতেন? না, আমি ওটা জানতাম না। বাড়িতে কোনো ছাড় নেই, একদম পুরো পাঁচিলে। আমার ওদিকে জল পড়ে বলা হয়েছে বলে ও সরকার বলে আমি সরকারি লোক, আমি যদি এইভাবে না করবো কে করবে, আমার এই কথা বলেছে। দাদা, আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। উনি কথা বলতে চাইছেন না, উনি একটুখানি কথা বলবো। আপনি তো এই এলাকারই বাসিন্দা, আপনি বলছেন এই এলাকার বাসিন্দা, এবং মিলনের এগেইনস্টে প্রচুর অভিযোগ উঠে আসছে। সেক্ষেত্রে এই যে বাড়ি নিয়ে পৌরসভার ছাড় নেই বলছেন, জল পড়লে অভিযোগ করলে বলতো আমি করবো না তো কে করবে, কি বলবেন? না, এটা সত্যি কথাই যে এখানে জল টল পড়তো আশেপাশে, আমরাও ক্লাব থেকে বা আশেপাশে লোক দিয়ে আমরা বারণ করেছিলাম যে এইভাবে বাড়ি বানানোটা উচিত না। তাও বলতো আমি পার্টির মধ্যে রয়েছি, পার্টির দায়িত্ব, তাই এইভাবে ও নিজের গায়ের জোরেও এটা করেছে। যখন 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন উন্নয়ন করেছেন? উন্নয়ন না, রাস্তাঘাট কম বেশি উন্নয়ন করেছে, করেনি তা না, লোককে বাড়ি ঘরও করিয়ে দিয়েছে, এগুলো করেছে। তার মধ্যে দিয়ে পয়সা করে কিছু কাটমানি খেয়েছে। এত বছর পরে আবার সেই কাটমানির প্রসঙ্গ উঠে এলো, যে কাটমানির প্রসঙ্গে একসময় উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। দিদি, আপনার সঙ্গে একটু কথা বলবো। আপনি বলছিলেন প্রচুর পয়সার লেনদেন রয়েছে বাড়ি ঘরদোর সবকিছু মিলিয়ে, কি বলবেন? হ্যাঁ, প্রচুর পয়সাও নিয়েছে, সবার কাছ থেকে নিয়েছে। কাটমানি হিসেবে 7,000, 15,000, 70,000 এরকম করে টাকাও সবার কাছ থেকে নিয়েছে। আবারও প্রভাব দেখিয়ে সুস্থ যারা সুন্দর সুন্দর মহিলা আছে তাদেরকে লোক দেখিয়ে এখানে সেখানে নিয়ে যাওয়ার প্রস্তাব গুলোও দিত। এটাও ওর নেশা আছে, ওর নেশা কোনোটাই বাকি নেই, সব নেশাই পরিপূর্ণ হয়ে গেছে। কুকুর ভরাট আছে, তারপরে লোকরে ভয় দেখানো, রাজনীতির বিষয়ে ওকে ভয় দেখায় লোকরে, কেউ অন্য পার্টি করলে তাদের বাড়িতে যে ভয় দেখায়। এমনকি আমার মেয়েদের ক্ষেত্রেও বলেছে আমার মেয়েরা স্কুলে গেলে যদি বাড়িতে না ফেরে তার দায়ী কে নেবে, এরকম কথাও বলেছে। আমার সবকিছুই আমার ও তোলপাড় করে দিয়েছে, আমার বাড়িটাও এরকম করেছে। ওর সমস্ত ওর ঘোড়া পরিপূর্ণ হয়ে গেছে, পাপের ঘোড়া পরিপূর্ণ। মিলন সর্দার যে এরকম কোন ঘটনা ঘটাতে পারেন তা আপনারা বুঝতে পেরেছিলেন? বুঝতে পারলেও কেউ মুখ খুলতো না। যারা লোডিং পার্টি করতো তারা কি কখনো মুখ খোলে? তারা বিরোধিতাদের শুনেও কোনো প্রতিবাদ করতো না। কখনো প্রতিবাদ করে? যার সন্তান মরে সে কেঁদে বেড়ায়, আর যারা দেখে তারা অত কাঁদে না। আমার তো সন্তান মরার মতন অবস্থা, আমার কলটা কমার্শিয়াল করে দিয়েছে, আমার বাড়ির কারেন্টটা কেটে দিয়েছে ওর প্রভাব দেখিয়ে। আপনি প্রতিবাদ করছিলেন বলে? প্রতিবাদ করছিলাম বলে আমার স্বামী স্কুল গাড়ি নিয়ে গেলে ফিরবে না, আমাকে আটকে বলেছিল। আমার মেয়েরা স্কুলে গেলে ফিরবে না, এরকম কথা আমাকে বলেছে। আমার অনেক দিক থেকেও ক্ষতি করেছে, অনেক ক্ষতি। আমার বলে না, আমাদের এলাকার প্রত্যেকটা লোক আপনাদের মুখ খুলে হেসে দেখাতে পারছে না, কিন্তু ভিতরে সবাই হাসছে ও চলে যাওয়াতে। আপনার নাম?
আমার নাম শম্পা বিশ্বাস। সম্পাদি যে কথা বলছিলেন আপনিও বলছিলেন সে কথা একই। আমার স্বামীর সঙ্গে এই বাড়ি নিয়ে ঝামেলা হয়েছে, আমার স্বামীরই বলছে যে আমি যদি পিছনে লাগি তোর এখান থেকে তুলিয়ে ছাড়বো, তুই এখানে বাস করিস কি করে দেখে নেবো আমি। ও সবসময় ওই ধুমকি দিত। শুধু মহিলা ঘটিত কেস বললে ভুল হবে, আর্থিক দুর্নীতি যেরকম রয়েছে তেমনি নারীদের নিয়ে যে সমস্ত মানে যত রকম ভাবে যা করা যায় সব রকমের সঙ্গে মিলন সর্দার যুক্ত বা জড়িত একদম প্রত্যক্ষ পরোক্ষ ভাবে। তা কার্যত 33 নম্বর ওয়ার্ডে তার বাড়ির সংলগ্ন এলাকায় এসে পরিষ্কার। এবং এই দাদা কিছুক্ষণ আগে বলছিলেন, কথায় কথায় কি বলতো, যে চেষ্টা করো তোমরাও করতে পারবে, হিংসা করো না। চেষ্টা করো তোমরাও করতে পারবে। আমার প্রশ্ন থাকবে কি চেষ্টা করবেন মিলন সর্দার, তিনি কি চেষ্টা করার কথা বলছিলেন সাধারণ মানুষদের? এবং একেবারে সরকারি দুর্নীতি, বাড়ি, আবার কোনো ছাড় নেই এবং মহিলা ঘটিত যে সমস্ত দুর্নীতি করা যায় সবকিছু তার রয়েছে। এবং রীতিমতো এলাকার মহিলাদের হুমকি দিতেন, তাদের স্বামীরা বাইরে বেরোলে ঢুকতে পারবে না, কেউ তার বিরোধিতা করলে তাকে দেখে নেওয়া হবে, বাড়ির মেয়েদেরকে নিয়ে তিনি হুমকি দিতেন। মানে সব মিলিয়ে মিলন সর্দার কার্যত ছত্রে ছত্রে রহস্যময় একটা ক্যারেক্টার, সেটা বোঝা যাচ্ছে। তাকে ওপর থেকে দেখলে যতটা ভালো মানুষ বলে মনে হতো, আসলে ভেতরে তিনি যে কি সেটা সাধারণ মানুষ কিন্তু তা ক্রমশ তাদের কথায় বার্তা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। আমার সহকর্মী অঙ্কিত মুখার্জিকে আবারও বলবো যে এই বাড়ি যা সরকারি আবাস যোজনা, যেটা 2016-17 সালে একটা প্রধানমন্ত্রী আবাস যোজনা যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই দুর্নীতির অভিযোগের এই বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার এই বাড়ি, এবং যাকে কেন্দ্র করে কিন্তু বহু বিতর্ক হয়েছে। মিলন সর্দার বাধ্য হয়েছিলেন সেই টাকা ফেরত দিতেন। এবং এই যে যা আপনি কি এই বাড়ির উনি ভয় পাচ্ছেন যে ক্যামেরার সামনে বলতে, সত্যি রাজনৈতিক পরিস্থিতি এখন বর্তমানে যা পড়েছে তাতে ক্যামেরার সামনে এসে কেউ যে মুখ খুলবেন তা কিন্তু কার্যত বলতে পারছেন না। এবং একটু আগে সম্পাদি যে কথা বলছিলেন যে ক্যামেরার সামনে এসে যারা হাসতে পারছেন না, আজকে মনে মনে তারা কিন্তু বিপুল হাসছেন, তাও সেই হাসি কিন্তু এই দাদার মুখে বেশ কিছুটা ছিল। এবং মিলন সর্দার তিনি যে সমস্ত কথার ভাঁজে দুর্নীতির একের পর এক কাণ্ড ঘটিয়ে গিয়েছেন তাকে বলা যেতে পারে মানে নজিরবিহীন। বারাসতের বুকে এই ধরনের ঘটনা মিলন সর্দার যে কাণ্ড ঘটিয়েছেন তার মানে এই বিষয় কিন্তু সকলেই একেবারে উত্তেজিত হয়ে রয়েছেন। এবং আবারও আমি দেখাতে বলবো যে এই বাড়ির ভিতর যেভাবে জিনিসপত্র রয়েছে, তৃণমূল কংগ্রেসের প্ল্যাকার্ড রয়েছে, বালতি রয়েছে, যে বালতি পৌরসভা থেকে দেওয়া হতো, 33 নম্বর ওয়ার্ডের কিছু রয়েছে, এবং দোতলাতেও কিন্তু এলাকার লোকজন বলছেন যে দোতলাতেও সবকিছু রয়েছে। এবং সব থেকে বড় বিষয়, একটা বাড়ি তৈরি করতে গেলে পৌরসভার একটা মিনিমাম ছাড় দেওয়ার যে বিষয় রয়েছে, বিষয়টা রয়েছে এই বাড়ির মধ্যে একদম তার লেশমাত্র নেই। অর্থাৎ দুদিকের পাঁচিল, মাঝখানে বাড়ি, একদম সবটাই গা ঘেঁষে ঘেঁষে। বললে, প্রতিবাদ করলে তার উত্তর হতো হিংসে করো না তোমারও হবে। আবার আরো একটা উক্তি ছিল কি, আমি করবো না তো কে করবে। সরকারি জনপ্রতিনিধি মানেই তিনি কি যা ইচ্ছে তাই করতে পারেন? তিনি কিন্তু মানুষের ভোটে জয়ী হয়েছিলেন। জনতার জনার্দন যে ভোট দিয়েছেন সেই ভোটে কিন্তু তিনি মানুষের কাজ করার জন্য নির্বাচিত হয়েছিলেন। আর নির্বাচিত হয়ে তার যা রূপ তিনি দেখিয়েছেন বলা যেতে পারে নজিরবিহীন। এবং এক্ষেত্রে আরো একটি বিষয় বলতে হয়, তৃণমূল কংগ্রেস বারাসতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার তিনি সাফ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস দুর্নীতির বিষয় জিরো টলারেন্স নীতি নিয়েছে। এবং একইভাবে মিলন সর্দারের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি, তাকে বহিষ্কার করেছে দল। এই মুহূর্তে আমরা রয়েছে 33 নম্বর ওয়ার্ডে, সাধারণ মানুষজনের দিকে দেখাতে বলবো, একদম ভিড় হয়ে রয়েছে এই বাড়ির সামনে। আমরা তুলে ধরছি সেই ছবি। এরপর 2 নম্বর ওয়ার্ড থেকেও আমরা সরাসরি বেশ কিছু তথ্য তুলে ধরবো। দেখতে থাকুন। অঙ্কিত মুখার্জির সঙ্গে সহেলী চক্রবর্তীর রিপোর্ট, এগিয়ে বাংলা।